আমরা আমাদের ডিএফ এর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমাদের ফ্ল্যাক্সের মধ্যে দেখছেন যা গত কয়েকদিন যাবৎ নানাভাবে আপনারা দেখছেন যে আমরা একটা নতুন নাম দিয়ে, নতুন ক্যাপশন দিয়ে আমরা একটা নতুন করে আন্দোলন তৈরি করার চেষ্টা করছি, যে আন্দোলনটা গণ আন্দোলনে নিয়ে যাওয়ার জন্য, যে আমরা গোটা রাজ্যের সব মানুষের কাছে আহ্বান করেছি যে আমরা এই সময়ে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের পতাকা নিয়ে আমরা যারা চলে ডিওয়াইএফআই এবং ডিওএফ আমরা প্রজন্ম বাঁচাও কর্মসূচি আমরা নির্দিষ্টভাবে 5টা দাবিতে এই স্লোগানকে সামনে রেখে রাস্তায় নেমেছি। এই দাবিগুলো নিয়ে আমরা আগেও আন্দোলন করেছি। আমরা মনে করি এই দাবিগুলোর পক্ষে আরো বেশি মানুষকে ঐক্যবদ্ধ করা, এই দাবিগুলোর জন্য শুধুমাত্র ডিওএফকে বামপন্থী না, আমাদের রাজ্যে 40 লক্ষ মানুষের প্রতিদিনের জীবন যন্ত্রণার কথা আমাদের দাবিতে আছে। ফলে যেহেতু সব মানুষের কথা নিয়ে আমরা এই আন্দোলনে নেমেছি, আমরা আন্দোলনে সব মানুষকে যুক্ত করতে চাই। আর তার জন্য আমরা প্রজন্ম বাঁচাও অভিযান কর্মসূচি আমরা শুরু করেছি গত 8 তারিখ কুমারঘাটের এরকমই একটা গণ 50,000-এর উপর শূন্যপদ। এই সরকারটা যেদিন প্রতিষ্ঠিত হয় 2018 সালের মার্চ মাসে, তার সেই সময় বিধানসভার সদস্য ছিলেন কমরেড সুদন দাস। আমরা তথ্য পেয়েছি বিধানসভায় সেদিন প্রশ্ন করেছিলেন যে আমাদের রাজ্যের 2018 সালের মার্চ মাস আমাদের রাজ্যে শূন্যপদ কত। সেদিন তারা সেই প্রশ্নের উত্তর আমরা দেখেছিলাম লিখিতভাবে বিধানসভায় তারা উত্তর দিয়েছিলেন আমাদের রাজ্যে 27,000-এর মতন শূন্যপদ পড়ে আছে। যদিও 2018 সালের মার্চ মাসের আগের দিন পর্যন্ত এই বিজেপি ধর্মনগর থেকে সাবরুম গোটা রাজ্যে একটাই চিৎকার করেছিলেন আমাদের রাজ্যে নাকি 7 লক্ষ বেকার আর 7 লক্ষ শূন্যপদ গোটা রাজ্যে পড়ে আছে। আমরা সেদিন মানুষের কাছে বলার চেষ্টা করেছিলাম যে আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকার প্রতিদিন বেকারদের স্বার্থে নীতি গ্রহণ করছেন, বেকারদের স্বার্থে প্রতারণা করার জন্য বিধানসভায় আমাদের মন্ত্রী বিধায়করা বসেন না। আমরা সেদিন বিশ্বাস করাতে পারিনি। আমরা দেখছিলাম এই যখন বেকারের তালিকা তারা দিলেন শূন্যপদের তালিকা, আর এই সরকারের বয়স যখন আজ 2018 সালের পর যখন 2026 সালের জানুয়ারি মাসের 17 তারিখ এই সভায় মিলিত হচ্ছে, তখন আমাদের কাছে তথ্য হচ্ছে, বিধানসভায় দেওয়া তথ্য হচ্ছে 51,000-এর উপর শূন্যপদ পড়ে আছে আমাদের রাজ্যের সরকারের। যে প্রাথমিক পর্যায়ে আমরা আমাদের রাজ্যের কয়েকটা জেলাকে যুক্ত করে কয়েকটা দলে অবস্থান করে মানুষের কাছে আমরা আমাদের প্রজন্ম বাঁচাও কর্মসূচির কথাটা বলবো। আগামী 20 তারিখ ডিওএফআই রাজ্য কমিটির সভা আমরা বেলুনিয়াতে সংগঠিত করব। 20 তারিখ রাজ্য কমিটির সভা করে এই প্রজন্ম বাঁচাও অভিযান কর্মসূচির বার্তা, আমাদের কথা, লড়াইয়ের কথা, মানুষের দাবি, মানুষের চাহিদা, এই সবগুলাকে কি করে ধর্মনগর থেকে সাবরুম সব মানুষের কাছে কি কি উপায়ে কি কি পদ্ধতিতে আমরা নিয়ে যেতে পারি সেই রূপরেখা আমরা ঠিক করব। আর তার জন্য রাজ্য কমিটির সবার আগে আমরা এই ধরনের প্রকাশ্য সমাবেশ করে মানুষের কাছে এই বার্তা আমরা প্রাথমিকভাবে নিয়ে যেতে চাইছি। আমাদের আগের বক্তারা বলেছেন, আমাদের সংগঠনের প্রাক্তন নেতৃত্ব, আমাদের বাম গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব আছেন, কমরেড সুদন আপনাদের কাছে বলবেন আমাদের সাংগঠনিক যে বোঝাপড়া আমাদের দুটি সংগঠনের, আমরা চাইছি আমাদের রাজ্যে 50,000-এর উপর শূন্যপদ খালি পড়ে আছে। শূন্যপদ, স্কুলের মধ্যে শিক্ষক নেই, অশিক্ষক নেই, হাসপাতালে গেলে ডাক্তার নেই, নার্স নেই, আমাদের থানাতে গেলে বলবেন স্টাফ নেই, ফায়ার সার্ভিস স্টেশনে গেলে বলবেন স্টাফ নেই, থানাতে স্টাফ থাকলে বলেন গাড়ি নেই, গাড়ি থাকলে বলে ড্রাইভার নেই। আপনি জানেন এসডিএম অফিসে যে আমার এই নাম কাটতে দিয়েছি, নামটা কেন উঠছে না, নামটা কেন কাটছে না, বলছে স্টাফ নেই, সব জায়গায় স্টাফ নেই, শূন্যপদ। আমরা যখন এই চাকরি শূন্যপদের কথা বলি তখন বিজেপির তারা মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী বলেন এই বামপন্থীরা চাকরি 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 করে আমাদের রাজ্যের বেকারদের মাথা শেষ করে দিয়েছেন। আমরা বলছি হ্যাঁ,
আমরা বামপন্থীরা আমরা যেদিন বামফ্রন্ট সরকারের রেখে ছিল, মানিক সরকার দশরথদেব বিপন চক্রবর্তী যে সময় রেখে মুখ্যমন্ত্রী ছিলেন, সেদিনও এসে ডিএফ যারা করতেন, আমরা যারা মানিক সরকারের সময় ডিএফ সবাই করেছি, আমরা সেদিনে বলেছি একমাত্র সরকারি চাকরি বেকারের জীবনের সমস্যা সমাধান করতে পারে না। আর যখন মানিক শাহ মুখ্যমন্ত্রী তখনও বলছে সরকারি চাকরি একমাত্র সমস্যার সমাধান না, কিন্তু আমরা এর সঙ্গে একাও বলে সরকারি চাকরির দরজা বন্ধ করে দিয়ে যুবকের জীবনের সমস্যা সমাধান করা যায় না, বরং সরকারি চাকরির দরজা বন্ধ করে দিলে এই যন্ত্রণা কয়েক গুণে বেড়ে যায়। 10 জন শিক্ষক নিয়োগ করে 10টা যুবকের চাকরির জন্যই আমরা চিৎকার করি না। আমরা বলছি প্রজন্ম বাঁচাও কেন? ওই পুনের রমেশ স্কুলে 10 জন বেকারের চাকরির জন্য। আমরা বলছি শুধুমাত্র 10টা বেকারের জন্য আমরা চাকরি চাই। 10টা বেকার কাজ পাবেন, মাসের শেষে বেতন পাবেন। আর 10টা বেকারের জন্য চিৎকার করছি বলে প্রজন্ম বাঁচাও। আমরা বলছি না, এর মধ্য দিয়ে 10টা বেকারের যখন একটা স্কুলে চাকরি হবে, তখন ওই স্কুলে 6 থেকে 12 পড়া কয়েক হাজার ছেলে মেয়ে, যে ছেলে মেয়েগুলো ঘুম থেকে উঠে আর বিকালবেলা বাড়িতে যায়, দিন শেষে যখন বাড়িতে যাই তাদের মা বাবা যখন জিজ্ঞেস করে আজকে কয়টা ক্লাস হয়েছে, মা বাবাকে তার উত্তর দেয় 1টা কিংবা 2টা। সকালে আসেন, বিকালে বাড়িতে যান, দিনের শেষে যখন একটা ক্লাস হয়, তার মানে বুঝতে হবে সরকার পরিকল্পিতভাবে আমাদের রাজ্যের শিশুদের মেধার বিকাশ যেন হতে না পারে, সুপরিকল্পিতভাবে মেধার বিকাশকে ধ্বংস করার জন্য এই স্কুলে 10 জন শিক্ষক নিয়োগ করেন না। ফলে 10 জন শিক্ষক যদি নিয়োগ হয়, ওই স্কুলে 1 থেকে 12 পর্যন্ত পড়া কয়েক হাজার ছেলে মেয়ের মেধার বিকাশ হবে। তার মানে হচ্ছে আমাদের আগামী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হবে। ওই 1000 থেকে 2000 ছেলে মেয়ে এই স্কুলে যে পড়াশোনা করেন, তাদের জন্য মেধার বিকাশ হতে না পারে, উজ্জ্বল ভবিষ্যৎ হতে না পারে, তার জন্য 10টা বেকারের চাকরি দিচ্ছেন না। আর এই করে এই স্কুলের শিশুদেরকে শেষ করে দিচ্ছেন। আমি বলছি এটা একটা স্কুলের ঘটনা না। আপনি যান আগরতলায় তুলসীবতী স্কুল, আপনি যান আগরতলায় শিশু বিহার স্কুল, আপনি যান নেতাজি স্কুল, আপনি যান সাবরুমের স্কুলে, আপনি যান ধর্মনগর স্কুলে, কোথায় যাবেন? সব স্কুল, কি গ্রাম, কি পাহাড়, কি সমতল, কি রাজধানী, সব স্কুলে